বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু ডিলাইট ইংলিশ গ্রামার। আমাদের সাথে ইংরেজি গ্রামার শেখার আমাদের এই চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের সাথে আছি আমি সালেহ আহমদ, লেকচারার ইন ইংলিশ, মৌলভীবাজার গভর্নমেন্ট কলেজ, মৌলভীবাজার। ডিলাইট ইংলিশ গ্রামার। আমাদের আজকের টপিক হচ্ছে হাউ টু আন্ডারস্ট্যান্ড লং সেন্টেন্সেস। কিভাবে বড় বড় বাক্য বুঝতে পারা যায়। এমনিতে অনেকেই ছোট ছোট বাক্যগুলো আসলে মোটামুটি ভালোই বুঝতে পারে, কিন্তু বড় বড় বাক্য যখন আসে তখন অনেকেরই ঝামেলা লেগে যায়। অনেকেই ট্রান্সফরমেশন, ন্যারেশন বা এই ধরনের টপিক যেগুলো আছে, এমনিতে ছোট ছোট সেন্টেন্স দিলে তারা দেখা যায় যে সহজেই এগুলো ট্রান্সফরমেশন করতে পারে, ন্যারেশন চেঞ্জ করতে পারে, ভয়েস চেঞ্জ করতে পারে। বিভিন্ন ধরনের যে টপিক যেগুলো আছে, ছোট ছোট বাক্য আসলে কমপ্লিটিং সেন্টেন্স দেখা যায় তারা ছোট ছোট বাক্য দিলে সহজে কমপ্লিট করতে পারে। কিন্তু যখন বাক্যগুলো একটু বড় হয়ে যায়, সাইজটা যখন একটু বড় হয়, তখন তালগোল পাকিয়ে যায়, কোনটা কিভাবে করতে হবে সবকিছু এলোমেলো হয়ে যায়। তো আজ আমরা এই বড় বড় বাক্যগুলা কিভাবে বুঝতে পারা যায় সেজন্য বেশ কিছু টেকনিক নিয়ে আমরা হাজির হব। এই টেকনিকগুলো অবলম্বন করলে বড় বড় বাক্যগুলা বোঝা আমাদের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। তো আমরা দেখি এই টেকনিকগুলা কি কি। আজকে আমরা সবগুলো আলোচনা করতে পারবো না, যতটুকু পারা যায় আমরা চেষ্টা করব আলোচনা করার। তবে আজকের এই আলোচনার পরবর্তী যে ক্লাসগুলো আসবে সবগুলো মিলিয়ে যদি একটু ভালোভাবে বুঝতে পারো সবগুলা, তাহলে বড় বড় বাক্য বুঝতে পারা তোমাদের জন্য আর কঠিন থাকবে না, আমি এটা বিশ্বাস করি। তো দেখি আমরা আমাদের টেকনিকগুলা কি কি হতে পারে এখানে। ফর্মুলা মেথড, banishing art or deducting method, squeezing the world into a ball or compressing method, adding method, transforming method, rearranging method, particular meaning focusing. আবার আমরা বলি ফর্মুলা মেথডটা হচ্ছে, ফর্মুলা যেভাবে বীজগণিতের ফর্মুলা ঠিক এরকম। বীজগণিতে যেভাবে আমরা a প্লাস বি হোল স্কোয়ার সূত্র শিখলাম, a স্কোয়ার প্লাস 2ac প্লাস বি স্কোয়ার, এখন যদি x প্লাস ওয়াই হোল স্কোয়ার আসে, আমরা ওই a আর b ধরে x আর y কে আমরা ওইভাবে a আর b এর জায়গায় রিপ্লেস করে করে আমরা সূত্রটা বসিয়ে দিতে পারি, x স্কোয়ার প্লাস 2 টুয়াইস xy প্লাস ওয়াই স্কোয়ার। তো এরকম যে ইংরেজিতেও আমরা এইরকম ফর্মুলা কাজে লাগাতে পারি। ইংরেজিতে আমরা ছোট ছোট বাক্য যদি আমরা এক একটা নিয়ম অনুযায়ী বাক্যগুলো মুখস্থ করে রাখি, আমরা স্ট্রাকচার বেসড না হয়ে আমরা যদি ফর্মুলা বেসড হই, যে একটা স্ট্রাকচার মুখস্থ করলাম, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। এভাবে যদি আমরা না শিখি, আমরা শিখলাম আই এম ডুইং, আই এম গোয়িং, এরকম আমরা শিখলাম যে আই এম, আই এর পরে কি আসলো, এম আসলো, এরপরে গোয়িং। এখন আই এর জায়গায় যদি হি আসে, তাহলে স্বাভাবিকভাবে হি এম হবে না, ইজ হবে। তারপরে একটাই বাক্য যদি শিখি কন্টিনিউয়াস টেন্সের জন্য, আই এম ডুইং দ্য ওয়ার্ক, আই এম গোয়িং টু স্কুল, এরকম একটা ছোট বাক্য শিখলাম। এই বাক্যটার মধ্যে আমরা দেখবো যে কি কি জিনিস বসে, সাবজেক্টের পরে কিভাবে অক্সিলারি ভার্বটা বসে, মেইন ভার্বটা কিভাবে বসে, এগুলো যদি আমরা একটু বুঝে রাখি, তাহলে আমরা বড় বড় বাক্য যখন আসবে তখন আমরা ওই কন্টিনিউয়াস টেন্সের যে মেইন স্ট্রাকচার যেটা, এটা আমরা অর্থ উঠিয়ে পরবর্তীতে আমরা এর আশেপাশের যে জিনিসগুলো এগুলো আমরা বোঝার চেষ্টা করব। তো আমরা এই ছোট বাক্যের কথা বললাম, আমরা বড় বাক্য কিভাবে বুঝতে হয় আমরা একটু পরে এক্সাম্পল আসবো, এক্সাম্পল দেখবো আমরা কিভাবে বড় বড় বাক্যগুলো বোঝা যায়। এরপরে আমরা দেখি ভ্যানিশিং আর্ট। ভ্যানিশ মানে হচ্ছে মন থেকে মুছে ফেলা। এটা একটা হচ্ছে VANISH, ভি যদি হয় তখন এটা হয় উধাও হয়ে যাওয়া। আমরা এটা ব্যবহার করব বেনিশ। বেনিশ মানে হচ্ছে এই মন থেকে মুছে ফেলা একটা অর্থ, আরেকটা হচ্ছে নির্বাসনে পাঠানো। এখানে নির্বাসন তো আশা করি বুঝো তোমরা, যে একটা সময় ছিল যেমন ধরুন ব্রিটিশ আমলে, যখন এই দেশের কোনো বিদ্রোহী বা ব্রিটিশ বিরোধী কেউ আন্দোলন করতো, তাকে এখান থেকে আরেক দেশে পাঠিয়ে দিত, তারা আরেক দেশে নির্বাসনে পাঠিয়ে দিত। যেমন শেষ মোগল সম্রাট বাহাদুর শাহ জাফর, তাকে দিল্লি থেকে তাকে ওই রেঙ্গুনে, বর্তমান ইয়াঙ্গুন যেটা মায়ানমারের রাজধানী, ওইখানে তাকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো নির্বাসনে পাঠালে হয় কি, ওই যে এখান থেকে তার প্রভাবটা চলে যায়। তাকে যদি এখানে জেলে বন্দি করে রাখা হয়,
বন্দি করে রাখা হলে লোকজন আন্দোলন করতে পারে, তাকে ছোটানোর জন্য, তাকে ইয়ে করার জন্য, এরকম বিভিন্ন সমস্যা হতে পারে। এজন্য তাকে যদি নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়, নির্বাসনে পাঠিয়ে দিলে তার প্রভাবটা এখান থেকে মুছে গেল। ঠিক এইরকম আমরা যে অতিরিক্ত যে জিনিসগুলা, বেসিক স্ট্রাকচারের বাইরের যে জিনিসগুলা, এগুলাকে যদি আমরা বা বড় বড় বাক্যের মধ্যে আমরা বোঝার জন্য যদি আমরা কয়েকটা ক্লজ আছে, আমরা প্রত্যেকটা ক্লজকে আলাদা করে নিলাম, বাকিগুলা সব আমরা মন থেকে মুছে ফেললাম, তখন এই একটা নির্দিষ্ট ক্লজ বা নির্দিষ্ট একটা স্ট্রাকচার বোঝা আমাদের জন্য অনেকটাই সহজ হবে। এটাই আমরা ভ্যানিশিং আর্ট বা ডিডাক্টিং মেথড হিসাবে আমরা এটাকে আখ্যায়িত করব। এরপরে হচ্ছে স্কুইজিং দ্য ওয়ার্ল্ড ইনটু এ বল। স্কুইজিং দ্য ওয়ার্ল্ড ইনটু এ বল, এটা হচ্ছে বড় জিনিসকে ছোট করে চিন্তা করা। বিশাল জিনিস আছে, এটাকে ছোট করে চিন্তা করে, একটা ফ্রেজ আছে বা একটা ক্লোজ আছে, এটাকে একটা ওয়ার্ডে আমরা চিন্তা করে নিতে পারি। ফ্রেজের জায়গায় যদি একটা ওয়ার্ড চিন্তা করি, ক্লোজের জায়গায় যদি একটা ওয়ার্ড চিন্তা করি, তখন এটা জিনিসটা অনেক সহজ হয়ে যায়। এটা ক্লজ আইডেন্টিফিকেশন, ফ্রেজ আইডেন্টিফিকেশন, এগুলোতে বেশ কাজে লাগে স্কুইজিং দ্য ওয়ার্ল্ড ইনটু এ বল। মানে আই নো দ্যাট হি ইজ এন অনেস্ট ম্যান, এই যে দ্যাট হি ইজ এন অনেস্ট ম্যান, এটা কোন ক্লোজ, এটা আইডেন্টিফাই করার জন্য আমরা জাস্ট এটাকে যদি আই নো ইট ধরে নেই, যে ইট, এটা একটা আই নো ইট, আমি এটা জানি। তো ইট প্রনাউন, ওর প্রনাউন যখন যেটার জায়গায় রিপ্লেস করা যায় সেটা অবশ্যই নাউন হবে, কারণ নাউনের পরিবর্তিত প্রনাউন ব্যবহৃত হয়। অতএব ইট দিয়ে যদি আমি রিপ্লেস করতে পারি, তখন এটা অবশ্যই নাউন ক্লজ হবে। অতএব দ্যাট হি ইজ এন অনেস্ট ম্যান, এটা একটা নাউন ক্লজ হয়ে গেল। তো এছাড়া আরো অন্যান্য রাইট ফর্ম অফ ভার্ব বা বিভিন্ন টপিকের মধ্যে আমরা এই স্কুইজিং দ্য ওয়ার্ল্ড ইনটু এ বল ব্যবহার করে আমরা বড় বড় বাক্যগুলো আমরা সহজে বুঝে নিতে পারি। এডিং মেথড, ইংরেজিতে কোনো কোনো জায়গায় কিছু স্ট্রাকচার আছে যেখানে বাংলায় ওইভাবে মিলানো যায় না। ইংরেজিতে যে বাক্যটা আছে, ওই বাক্যটা যেভাবে অর্থ আসে, বাংলায় ওইভাবে অর্থ আসে না। বাংলায় এটাকে সঠিকভাবে অর্থ ওঠানোর জন্য আমাদের আরো কিছু একটা দুইটা ওয়ার্ড যদি আমরা বাংলায় যোগ করে নেই, তখন এই জিনিসটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যায়। তো আমরা এডিং মেথডের মাধ্যমে আমরা বাংলার সাথে মিল রেখে আমরা কোন কোন জায়গায় আমরা কিছু অতিরিক্ত ওয়ার্ড যোগ করতে পারি, এই জিনিসটা আমরা দেখব। অথবা আমরা বিভিন্ন কবিতা টবিতা আছে যেগুলো স্ট্রাকচার ছাড়াও, কবিতা বা বিভিন্ন সাহিত্যিক যারা আছে, তারা বড় মানের লেখক যারা, তারা কম কথা দিয়ে বেশি বোঝানোর চেষ্টা করেন, কম ওয়ার্ডে অনেক কিছু এক্সপ্রেস করেন। তো তাদের কথার মধ্যে তারা অনেক শব্দ তারা অমিট করে দেন, অনেক শব্দ বাদ দিয়ে দেন। তো এটা আমাদের জন্য ওই শব্দগুলো আবার যোগ না করলে আমাদের বাক্যগুলো অনেক সময় বোঝাই টাফ হয়ে যায়, এলোমেলো হয়ে যায় বাক্যের অর্থটা। তখন আমরা যদি কি করতে পারি, যে স্ট্রাকচারটা চিন্তা করে যে এখানে কি কি সাবজেক্টটা হয়তো নাই, সাবজেক্টটা হয়তো 2 লাইন 3 লাইন আগে ছিল, সাবজেক্টটাকে যদি আমরা এখানে আবার ধরে নিই যে এখানে আরেকটা সাবজেক্ট এটা আছে, তো বা এখানে অবজেক্টটা উজ্জ্ব করে দেওয়া হয়েছে, অবজেক্টটাকে যদি আমরা নিয়ে আসি, বা ভার্বটা উজ্জ্ব করে দেওয়া হয়েছে, ভার্বটাকে যদি আমরা নিয়ে আসি, যেমন বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, ট্রুথের পরে কিন্তু ইজ আছে, কিন্তু কবি কিন্তু এটা বলেননি, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি বলেছেন। তো যেহেতু আগের বাক্যে ইজ আছে, এখানে ইজ আছে ধরে নিতে হবে। ট্রুথ বিউটি বললে এটার অর্থ হয়তো কিছু উঠানো যাবে না, এলোমেলো লাগবে, তাই না? তো আমরা এখানে যদি ইজটা যোগ করে নিই, যেহেতু আগের বাক্যে বিউটি ইজ ট্রুথ ছিল, এখানে ট্রুথ ইজ বিউটি, এরকমই ধরে নিতে হবে। তো এরকম আমরা এডিং মেথডের মাধ্যমে আমরা স্ট্রাকচার অনুযায়ী বা অর্থ অনুযায়ী যেভাবে আমাদের প্রয়োজন হয়, আমরা অতিরিক্ত শব্দ আমরা যোগ করে নেব। ট্রান্সফর্মিং মেথড, ট্রান্সফর্মিং মেথড হচ্ছে যে একটা বাক্য একটা সেন্টেন্সের ফর্মে, এটা অর্থটা অনেকটা টাফ, কিন্তু এটাকে যদি অন্য ফর্মে আমরা নিয়ে যাই, তখন এটা আমাদের জন্য অনেকটাই বোঝা সহজ হয়। যেমন আমরা জানি যে ক্যানট বাট বা ক্যানট হেল্প, এটার পরিবর্তে এটা ব্যবহৃত হয় মাস্টের পরিবর্তে। তো ক্যানট বাট বা ক্যানট হেল্প এটা থাকলে, এটাকে যদি আমরা মাস্ট দিয়ে রিপ্লেস করে নেই, ট্রান্সফরমেশন করে নিয়ে আমরা নেগেটিভটাকে অ্যাফার্মেটিভ বানিয়ে নিই, তখন এটা বোঝা আমাদের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। হি ইজ টু উইক টু ওয়ার্ক, হি ইজ টু উইক টু ওয়ার্ক, অর্থটা চিন্তা করে দেখো, হি ইজ টু উইক, সে এতই দুর্বল, টু ওয়ার্ক হাঁটতে, কিরকম লাগে, তাই না? তো এটাকে যদি আমরা সিম্পলটাকে যদি আমরা কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করে নেই, হি ইজ সো উইক, সে এতই দুর্বল, দ্যাট হি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না, তখন কিন্তু আমাদের বাক্যটা কিন্তু অনেকটাই সহজেই আমরা এটা বুঝতে পারি। তো আমরা এভাবে যেখানে আমাদের ট্রান্সফরমেশন করা প্রয়োজন, সেখানে আমরা ট্রান্সফরমেশন করে আমরা বাক্যটার অর্থটা বোঝার চেষ্টা করব।
এরপরে আসলো রিঅ্যারেঞ্জিং মেথড। রিঅ্যারেঞ্জিং মেথড হচ্ছে যে শব্দগুলা হয়তো কবি বা সাহিত্যিক বা এমনিতে একটা সেন্টেন্স পরীক্ষায় আসলো যেটা স্ট্রাকচারটা এলোমেলো করে দেওয়া হয়েছে, অথবা গ্রামাটিক্যালি এইরকমই ব্যবহৃত হয় কিন্তু অর্থ উঠানোর জন্য এরকম ব্যবহার করলে এরকম অর্থটা ঠিকভাবে ওইভাবে মিলে না। যেমন হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর, হোয়াট ইজ ঢাকা, ঢাকা কি ফেমাস ফর, বিখ্যাতর জন্য। এখানে যদি আমরা ফরটাকে একটু আগে নিয়ে আসি, ফর হোয়াট ইজ ঢাকা ফেমাস, ফর হোয়াট কিসের জন্য ঢাকা বিখ্যাত, তখন কিন্তু আমাদের বাক্যটা বোঝাটা অনেকটা সহজ হয়ে যাবে। তো এরকম আমরা যেখানে প্রয়োজন হবে আমরা শব্দগুলোকে একটু রিঅ্যারেঞ্জ করে নেব, শব্দটাকে রিঅ্যারেঞ্জ করে নিলে আমাদের বাক্যটা বোঝা অনেকটাই সহজ হবে। অনেক সময় পার্ট অফ স্পিচ আইডেন্টিফিকেশনের জন্য এরকম ঝামেলা লেগে যাবে, যেমন ডাউন ওয়েন্ট দ্য টাইটানিক, এখানে সাবজেক্টের জায়গা আছে কি ডাউন, তো ডাউনটা কি সাবজেক্ট, আসলে সাবজেক্টটা হচ্ছে দ্য টাইটানিক, আর এখানে ওই অ্যাডভার্বটাকে সামনে নিয়ে আসা হয়েছে। মূলত ছিল কি দ্য টাইটানিক ওয়েন্ট ডাউন, টাইটানিকটা ডুবে গেল। তো টাইটানিক ওয়েন্ট ডাউন না বলে বলা হচ্ছে ডাউন ওয়েন্ট দ্য টাইটানিক। লং লিভ বাংলাদেশ, এখানে সাবজেক্ট কি লং, অবশ্যই না, বাংলাদেশটা হচ্ছে সাবজেক্ট। কিন্তু মে বাংলাদেশ লিভ লং, এটাকে অপটেটিভ সেন্টেন্সটাকে উল্টে দিলে তখন আর মে থাকে না, ওই লং লিভ বাংলাদেশ এই স্ট্রাকচারে আমরা এটাকে বলতে পারি। তো এটা বোঝার জন্য আমরা কি করতে পারি, এটাকে আমরা রিঅ্যারেঞ্জ করে আমরা শব্দগুলোকে আবার ঠিক করে নিয়ে ঠিক জায়গায় বসিয়ে আমরা সেন্টেন্সটাকে যদি এভাবে আবার গঠন করে নেই, তখন আমাদের বাক্যটা বোঝা অনেকটাই সহজ হয়ে যাবে, অর্থটা ওঠানো অনেকটাই সহজ হবে। বিশেষ করে ন্যারেশনের ক্ষেত্রে অনেক সময় রিঅ্যারেঞ্জ করতে হয়, না হলে এই ধরনের যে এলোমেলো বাক্য বা ওই যে ট্রান্সফরমেশন মেথড বা এডিং মেথড, এগুলো কিন্তু ন্যারেশনের ক্ষেত্রে খুবই জরুরি। যে সেন্টেন্সের কিছু শব্দ উজ্জ্ব করে দেওয়া হলো, যেমন জিম এন্ড ডেলাতে একটা প্যাসেজ আসে পরীক্ষায়, হ্যাভ ইউ কাট ইউর হেয়ার, তুমি কি তোমার চুল কেটে ফেলেছো। এখন ডেলা বললো যে কাট ইট এন্ড সোল্ড ইট, কাট ইট বললে অর্থটা কি দাঁড়ায়, কাট ইট কেটে ফেলো, এটা কেটে ফেলো, মানে আমি মনে হয় কাটিনি, তুমি আমার চুলটা কেটে দাও, এরকম অর্থটা চলে আসে। তো কাট ইট মূলত এখানে কি ছিল, সাবজেক্ট ছিল আই এবং অক্সিলারি ভার্ব ছিল হ্যাভ, আই হ্যাভ কাট ইট। কাট যেহেতু এটার প্রেজেন্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই, তো কাট এটা আরো বেশি কনফিউশন লেগে যায়, কাট ইট বললে বোঝা যায় কেটে ফেলো, কিন্তু আসলে হচ্ছে আই হ্যাভ কাট ইট, আমি এটা কেটে ফেলেছি, সোল্ড ইট, এবং এটা বিক্রি করে দিয়েছি। তো এডিং মেথড, ট্রান্সফর্মিং মেথড, রিঅ্যারেঞ্জিং মেথড, স্কুইজিং দ্য ওয়ার্ল্ড ইনটু এ বল এবং বেনিশিং আর্ট ফর্মুলা মেথড, সবগুলোই কিন্তু আমাদের বাক্যগুলো বুঝতে কিন্তু আমাদের সাহায্য করবে। এরপরে আসছে পার্টিকুলার মিনিং ফোকাসিং, একটা নির্দিষ্ট ওয়ার্ডের বা নির্দিষ্ট এই স্ট্রাকচারের অর্থটা এরকম হয়, এই জিনিসটা আমরা যদি মনে রাখি, বা এই স্ট্রাকচারে এই নির্দিষ্ট শব্দটার অর্থ এরকম হয়, অন্যান্য জায়গায় এরকম হয় না, অন্যান্য জায়গায় হয় না, ব্যতিক্রম এই স্ট্রাকচারে এরকম হয়। যেমন একটু আগে আমরা একটা বাক্য বলেছিলাম, আই ক্যান নট হেল্প ডুইং দ্য ওয়ার্ক, আই ক্যান নট হেল্প ডুইং দ্য ওয়ার্ক, এখানে ক্যান নট হেল্প অর্থ হচ্ছে কি, হেল্প অর্থ কি, হেল্প অর্থ হচ্ছে সাহায্য করা। তো আই ক্যান নট হেল্প, আমি সাহায্য করতে পারবো না, ডুইং দ্য ওয়ার্ক কাজটা করে আমি সাহায্য করতে পারবো না, অর্থটা কি এটা, অবশ্যই না। অর্থটা হচ্ছে আই ক্যানট হেল্প মানে হচ্ছে না করে না পারে, এখানে হেল্পের অর্থ হচ্ছে জাস্ট না অর্থ দিচ্ছে এখানে হেল্পটা। আই ক্যান নট হেল্প মানে হচ্ছে না করে না পারা, এই যে ক্যান অর্থ পারা, আর একটা হচ্ছে ক্যান নট, ক্যানের সাথে একটা নট আসলো, এটার অর্থ না, আর আরেকটা হেল্পের অর্থ না। তো না করে না পারা, না করে না পারার, আই ক্যানট হেল্প ডুইং দ্য ওয়ার্ক মানে আমি কাজটি না করে পারবো না, আই ক্যানট হেল্প গোয়িং দেয়ার আমি সেখানে না গিয়ে পারবো না, আই ক্যানট হেল্প অবেইং মাই প্যারেন্টস আমি আমার পিতামাতাকে মান্য না করে পারবো না। তো এরকম প্রত্যেকটা ফর্মুলাই কিন্তু আমাদের প্রত্যেকটা টেকনিকই কিন্তু আমাদের বাক্যগুলো বুঝতে আমাদেরকে অনেক সাহায্য করবে। তো আজ এই ইন্ট্রোডাকশন এখানেই শেষ করে দিলাম, আজকের ক্লাসটা এখানেই শেষ। আমরা পরবর্তী ক্লাসে স্টেপ বাই স্টেপ আমরা ফর্মুলা মেথড, বেনিশিং আর্ট, স্কুইজিং দ্য ওয়ার্ল্ড ইনটু এ বল এগুলো আমরা আলোচনা করব। সবাইকে পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। Thank you all. Like, share and subscribe.